জীবন জীবন কারোর জন্য থেমে থাকে না, কেউ কারোর জন্য অপেক্ষাও করে না, পিছনে ফিরেও তাকায় না। সুতরাং নিজের জন্যই নিজেকে ঘুরে দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আমি মুনিরা ইউসুফ মেমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন গুণী নারী বন্ধুরা, আর আমাদের জুম আড্ডায় তো অনেক নারীরা এসে অংশগ্রহণ করেন আমাদের এই আড্ডায়। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের উপস্থিত স্টুডিওতে নারী বন্ধুদের সাথে। অনন্যা রুমা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, প্রোগ্রাম বিভাগ, চ্যানেল আই, স্বাগতম আপনাকেও। নাসরিন হক, স্বত্বাধিকারী, মানহা। ধন্যবাদ। দুজনকেই আমন্ত্রণ, সুস্বাগতম। ভালো লাগছে। আর আজকের বিষয় তো রুমা আপনাকে দিয়ে শুরু করছি। আজকের বিষয় হচ্ছে নিজের জন্য ঘুরে দাঁড়াও। এখানে তো আমরা আসলে প্রত্যেকেই এই ব্যাপারটা ফেস করছি, করে যেতেই হবে। তারপরে তো আমরা ঘুরে দাঁড়াই। রুমার তো বর্ণিল জীবন, হ্যাঁ, এটা আমরা সবাই জানি। আসলে হচ্ছে যে আমি যে প্রফেশনে আছি, আপনি নিশ্চয়ই খুব ভালো করেই জানেন যে একটা লম্বা জার্নি। হ্যাঁ, তো এই লম্বা জার্নিতে আমার কাছে মনে হয় যে যখন আমি আমার পরিবারের মানুষটা, যখন আমি একদমই এই প্রফেশনে আসিনি বা কোনো প্রফেশনে আমরা যাই না, তার আগে আমি আমার জন্য ঘুরে দাঁড়াই। কিন্তু এখন যখন আমরা একটা অনেক বড় পরিবারের অংশ হয়ে যাই, তখন কিন্তু নিজের জন্য ঘুরে দাঁড়ানোর চাইতেও মানুষের জন্য ঘুরে দাঁড়াতে হয় আমাদেরকে। তো যার কারণে হয় কি যে এটা আমার কাছে মনে হয় যে শুধু তখন আমি একার না, আমি সবার, আমি দেশের, আমার কাজ যাদেরকে নিয়ে তাদের জন্য। সো ঘুরে দাঁড়ানো নানাভাবেই হয়, এবং এটা অনেক বড় একটা দায়িত্ব যে নিজের জন্য ঘুরে দাঁড়ানো, এবং সেখানে যদি অনেকজন মানুষের একটা ব্যাপার থাকে, তখন সেই ঘুরে দাঁড়ানোটা হচ্ছে একটা দায়িত্বের মধ্যে পড়ে, পিছিয়ে না পড়া। নাসরিন, আপনি এই কথা সূত্র ধরে আপনার কি মনে আসছে? হ্যাঁ, আপুর কথা শুনেই আমার আসলে এটাই মনে হচ্ছে যে ঘুরে দাঁড়ানো আসলে বিভিন্নভাবেই হয়ে যায়, হয় আর কি। আমরা ঘুরে দাঁড়াই, মেয়েরা সবসময় ঘুরে দাঁড়াই। তো আমার ক্ষেত্রেও এরকম হয়েছে যে কখনো আমি সংসার জীবন থেকে নিজের জন্য ঘুরে দাঁড়ালাম, আর ওই আপুর কথা মতনই যে এখন আমি আসলে অনেকের জন্য ঘুরে দাঁড়াই। ঘুরে দাঁড়ানোর সাথে জড়িত থাকে অনেকেই আসলে, এটাই আর কি। হয়তো একার হয়, এরপরে হয়তো কেউ এসে হাতটা বাড়িয়ে দেয়, কেউ একটু এগিয়ে দেয়, কিন্তু দাঁড়াতে হয় নিজেকে। তো আপনার যে মানহা, এই জায়গাটা আপনি কিভাবে আসলেন, কিভাবে আপনার মাথার মধ্যে কাজ করলো যে এটা নিয়ে আপনি কাজ করবেন? এটা নিয়ে যদি একটু ডিটেলটা বলেন। এটাও তো একটা ঘুরে দাঁড়ানো। অবশ্যই। আসলে আমি ছোটবেলা থেকেই নতুন কিছু তৈরি করা, এটা আমার ছোটবেলা থেকেই একটা আমার ভিতরে ছিল। তো বিয়ের আগেও আমি এই কাজগুলো ছোট ছোট করে করেছি, কিন্তু যখন বিয়ে হয় তখন ওই যে মানুষের আরেকটা জীবনে আমরা চলে আসি, তো দেখা যায় যে তখন আমি কিছুদিন এই কাজ থেকে নিজেকে দূরে রাখি। পরে যখন আমার বাচ্চা হয় তখন দেখা যায় যে তাকে নিয়ে আমি অনেকটা বছর, যে 16-17 বছর আমি আর কি ওকে নিয়েই থাকলাম, যে ভাবলাম যে না, ও আমার জীবনে এখন ফার্স্ট প্রায়োরিটি। এরপরে যখন দেখলাম যে না, আমাকে আর ওর জীবনে এইভাবে লাগবে না যে আমার সব সময় ওকেই সময় দিতে হবে, এখন আসলে আমার কথা ভাবতে হবে, আমার নিজের জন্য ঘুরে দাঁড়াতে হবে। অবশ্যই ঘুরে দাঁড়িয়েছেন মনে হচ্ছে। আমি অনেকটা ঘুরে দাঁড়িয়েছি। আর এই গল্প শুনবো রুমা, আমি আর আপনি বলতে পারছি না। অবশ্যই শোনো রুমা, তোমাকে বলি, এই যে নারীদের মিডিয়াতে কাজ করা এবং এই যে নেপথ্যে কাজ করছো, এবং আজকে আমাদের এই প্রোগ্রামের একজন প্রডিউসারও সে একজন নারী, জাকিয়া সুলতানা, এর সমস্ত কিছু যে ফেস করতে, এবং বিশেষ করে যে লাইভ, এরকম অনেক কিছু, তারপর নারীদের অনেক ভূমিকা থাকতে পারে, এবং এই যে বাধা বিপত্তি, তুমি যে জায়গাটায় আছো, এটা তো একটা অনেক বড় একটা জায়গা নিয়েছো এবং অনেক দিন ধরে আছো। এইটা একটু তোমার মুখ থেকে শুনতে চাই, ডিটেইল যদি একটু বলো। ডিটেইলে বলতে গেলে এরকম যে আমি যখন আসলে আমার ক্যারিয়ার শুরু করি, সেই সময় টেলিভিশন, মানে আমাদের যদি বলি ডিজিটাল মানে স্যাটেলাইট টেলিভিশনের জায়গা, সেক্ষেত্রে তখন মাত্র 2টো টিভি। সেই সময়টায় সবাই যেটা চায় যে আমাদের বেইলি রোডে ছিল, আমাদের সিদ্ধেশ্বরীতে আমাদের অফিস ছিল, তো তখন এটা সব সময়, এটা আগেও ছিল এখনো আছে, সেটা হচ্ছে যে মানুষ সব সময় নিজেকে অন্যের কাছে প্রেজেন্ট করতে চায়। সো সেটার মাধ্যম হচ্ছে যে সে টেলিভিশনের সামনে আসতে চায়, কথা বলতে চায়, কিন্তু কেউ আসলে পেছনের কাজটা করতে চায় না একদম। তো সেই জায়গায় আমার জন্য খুব টাফ ছিল যে আমার ফ্যামিলিকে বোঝানো যে আমি আসলে কি কাজটা করছি বা কি কাজটা করতে চাই।
সেই সময় তো আমার চোখের সামনে কোনো আইডল ছিল না যে নারী প্রযোজক হিসেবে। তোমাকে স্ক্রিনে দেখছে না, অথচ তুমি কাজ করছো। হ্যাঁ, আমি যখন বলছি যে আমি টেলিভিশনে কাজ করি, তখন আমাকে বলছে কই তোমাকে তো দেখা যায় না। একটুখানি আমার বেনিফিট ছিল এই কারণে যে আমি 2002 সালে একটি ফটোসুন্দরী প্রতিযোগিতায় পার্টিসিপেট করি এবং সেই কল্যাণে কিছু কাজ আমার করা হয়। তো তখন আমাকে টেলিভিশনে বিজ্ঞাপন এবং হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দেখতে পায়। সো ওইটা একটা বিষয় ছিল যে আমাকে টেলিভিশনে দেখা যায়। কিন্তু যখন আমি আস্তে আস্তে একদমই টেলিভিশনের পেছনের মানুষ হলাম, সেই সময়টা খুব টাফ ছিল যে মানুষকে বোঝানো যে টেলিভিশনের কাজ শুধুমাত্র স্ক্রিনের সামনের কাজটাই না, আমাদেরকে পেছনে অনেক কাজ করতে হয়। স্ক্রিনের সামনে এই যে আমরা কাজ করছি, এর পেছনে তো অনেক মানুষ আছে, অনেক মানুষের পরিশ্রম। হ্যাঁ, এটা ছাড়া তো আমরা সামনে আসতে পারি না, বরং তোমাদের পরিশ্রমটাই বেশি, তোমাদের টেনশনও বেশি। আমরা তো গোছানো একটা সেট পাই, আমরা একটা শাড়ি পরে চলে আসলাম, মেকআপ নিয়ে নিলাম, কিন্তু পুরো টেনশন। যেমন এই যে লাইভ প্রোগ্রাম, সেটার একটু অভিজ্ঞতা বলো। আছে এরকম আর্টিস্ট আসতে পারিনি, পথে আটকা পড়েছে, এরকম তো অনেক টেনশনগুলো তো অনেক, অসংখ্য। যেমন ধরো হচ্ছে যে টেলিভিশনের কাজের লাইভের এক ধরনের টেনশন, আর একটা তো রেকর্ডের। তো লাইভের টেনশনটা না আসলে অনেক ভয়াবহ, কারণ হচ্ছে যে ওখানে আমাকে ঠিক টাইমেই অন এয়ারে যেতে হবে। ওটা 12টা 5 মানে 12টা 5, ওটা আসলে 6 হবে না, 10ও হবে না। সো এটা একটা বিষয়। আবার হচ্ছে আমাদের কাজ তো করতে হয় আর্টিস্টদেরকে নিয়ে। যে ক্যামেরার সামনে বসছেন সেই মানুষটা 10 বছর থেকে স্টার্ট করে 80 বছর 90 বছর বয়সী একজন হতে পারেন, সে সমাজের প্রতিষ্ঠিত যে কোনো মানুষ হতে পারেন। স্পেশালি আমার যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানটার নাম তো তুমি নিশ্চয়ই জানো, তারকা কথন। তো সেখানে তো আমি আসলে সম্মানিত যে সেই অনুষ্ঠানে তোমাকে আমি করে ফেলি, কখন যাব কখন আসবো, না 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 যন্ত্রণা তা না। আসলে কি আর্টিস্টের এই পার্টিসিপেশনটাও কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে যে একজন আর্টিস্ট আসতে চাচ্ছেন বা সে প্রপার টাইমে এসে মেকআপ নিয়ে আমাকে বলছে যে চলো চলো তাড়াতাড়ি সেটে বসতে হবে। স্যার, এটা যেমন আনন্দের, তেমনিভাবে আমাদেরকে কিন্তু ওই প্রেশারটাও নিতে হয়। কেউ একজন দেরিতে আসছেন। এখন ধরো ঢাকা শহরের বিউটি কি, ঢাকা শহরের বিউটি হচ্ছে আমাদের ট্রাফিক জ্যাম। সো এটা তো আমাদের মেনেই নিতে হচ্ছে। তো এখন এই মেনে নেওয়ার পাশাপাশি হচ্ছে আমাদের চ্যালেঞ্জটাও। যেমন আমি অনেক দুষ্টুমি করে বলি যে দেখো আমার যতগুলো গ্রে হেয়ার হচ্ছে আর ফেসে রিঙ্কেল হচ্ছে, এগুলো সব কিন্তু আসলে আর্টিস্টদের টেনশনে, কারণ কেউ ঠিক টাইম মতো আসছে না, এবং যখন আসছে না টেনশনটা আমাকে নিতে হচ্ছে, এবং জবাবদিহিতা কিন্তু আমার যে তুমি তাকে বলনি কেন বা সে দেরি করছে কেন। এখন সে কেন দেরি করছে এটার উত্তর আমি তো আসলে দিতে পারছি না। এখন এগুলো যেমন আছে, সেই টেনশনের পাশাপাশি এটাও একটা মজার যে যখন আমরা এই অনুষ্ঠানটা শুরু করি তখন আমাদের চোখের সামনে কোনো আইডল ছিল না যে একটা লাইভ টেলিফোন সেলিব্রিটি শো আসলে কেমন হবে। যদি তোমার মনে থাকে সিদ্ধেশ্বরীতে আমরা ছোট্ট যে স্টুডিওতে কাজটা শুরু করি, তো সেই জায়গা থেকে যখন যেতে যেতে সময় যেতে যেতে মানুষও অভ্যস্ত হয়ে যায় এবং আর্টিস্টরাও কিন্তু অভ্যস্ত হয়ে গেছে যে সবাই জানে যে 12:30টার সময় লাইভ যেতে হবে। তো এইটা হয় কি যে একটা ফিক্সড টাইম, এবং শুক্রবার ছাড়া আমরা প্রতিদিন এই অনুষ্ঠানটা করছি। তো এখন আর্টিস্টরাও কিন্তু অভ্যস্ত হয়ে গেছেন যে সেই হচ্ছে ঠিক টাইম মতো চলে আসছেন। 2-1 দিন তো দুর্ঘটনা ঘটতেই পারে, সেটা কোনো সমস্যা না। বাট আমার কাছে ভালো লাগে যে প্রতিদিন একটা লাইভ অনুষ্ঠান করার ভেতর দিয়ে আমি পার্সোনালি প্রতিদিন নতুন কিছু মানুষের সাথে আমার দেখা হয়, এবং এই নতুন মানুষগুলো প্রত্যেকেই কিন্তু তার নিজস্ব জগতে দ্য বেস্ট পারসন, এবং তার কাছ থেকে আমি আসলে অনেক কিছু শিখি। সো যেমন তোমার কাছ থেকে আমি যদি বলি, তোমার কাছ থেকে আমার অনেক শেখার আছে। যেমন তুমি কি সুন্দর করে কবিতা আবৃত্তি করো, অভিনয় করো, তারপর এখন রিসেন্ট ডেইজে তুমি কিন্তু পিছিয়ে নেই একদমই, যে তুমি সোশ্যাল মিডিয়াতে দারুণ সরব এবং হচ্ছে যে দারুণ ভ্লগ করছো। এগুলো কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে যে মেমি আপা যদি তার সমস্ত কাজ করে তার নিজের জন্য একটা সময় বের করতে পারে, সেটাই তাহলে। এবং আমাদের এখানে এখন হয় কি যে যত সময় যাচ্ছে টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, তখন কি হয় যে সবাই বলে না আমি এটা পারি না, আমি স্মার্টফোন চালাতে পারি না, আমি এটা পারি না, আমি ওটা পারি না। কিন্তু এই পারি নাটা তো এখন আর নেই, বা অনেকে অ্যাডাপ্ট করে নিচ্ছেন, নতুন করে শিখে নিচ্ছেন। তো আমি সেটা বলছিলাম যে তুমি যত সুন্দর করে এডিট করছো, ভয়েস ওভার দিচ্ছ এবং এটা পোস্ট করছো, ওই জিনিসটাও না অনেক ইন্সপায়ারিং যে মেয়েরা পিছিয়ে নেই। এখন একটা এডিটিং শেখার জন্য আমাকে একটা এডিটরের কাছে যেতে হবে, একটা ক্যামেরা চালানোর জন্য আমাকে একজনের কাছে যেতে হবে। এই বিষয়গুলো নির্ভরতা, হ্যাঁ এই নির্ভরতার জায়গাগুলো কমে যায়। এখন যে টেকনোলজি যেখানে চলে আসছে, একটু কষ্ট করে শিখলে এটা কমে যায়। কিন্তু আর এখন তো ইউটিউবে টিউটোরিয়াল, গুগল সব তো দিয়ে দিচ্ছে, শুধুমাত্র দরকারটা হচ্ছে ইচ্ছেটা, এবং ইচ্ছের সাথে হচ্ছে ওই সময়টুকু আমাকে দিতে হবে। একটা কথা যোগ করি, আমাদের এই প্রোগ্রামের যে প্রোডিউসার জাকিয়া সুলতানা,
আমি ওকে লুনা বলে ডাকি, ওর ইচ্ছে তুমি কবে আসবে এই প্রোগ্রামে, এবং সেই ইচ্ছেটা আজকে সফল হলো। এবং আজকে একটা টেনশনও গেল আমাদের, আমার আশা, হ্যাঁ সবার, মানে সাংঘাতিক একটা টেনশন গেল। তারপরও এই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডা মানে নিরবিচ্ছিন্নভাবেই চলছে, প্রচুর প্রোগ্রাম, এবং এত নারীদের সাথে পরিচয় হচ্ছে, এত কিছু শিখছি, প্রতিটা মুহূর্তে আমি শিখছি, আমি তৈরি হচ্ছি। আমি যেমন ধরো একটু আগে তুমি বলছিলে তো আমি জাকি আপু আমাকে অনেকদিন ধরে বলছিলেন, তো সামহাও ব্যাটেবল হচ্ছিল না, এবার যখন হলো, আজকে আমাকে একটু আগে যখন ফোন করছিলেন, আমি ওনাকে এটাই বললাম যে আপু দিনের শেষে এবং শুরুতে আমি কিন্তু টেলিভিশন প্রোডিউসার, তো আমি জানি যে টেনশনটা কোথায়, এবং আমি সবকিছু লেট হচ্ছিল তো টেনশন কাজ করছিল। আমি ওনাকে বলছিলাম যে আপনি আমাকে নিয়ে টেনশন হওয়ার কোনো দরকার নেই, আমি একদম প্রপার টাইমেই থাকবো। সো সেটা সে বলছে যে প্রপার টাইমেই থাকবে। কিন্তু আমাদের হয় কি যে একটা জীবনে শুধু তো আসলে টেলিভিশনের প্রোগ্রামই আমাদের টাইমটা মেনটেন করতে হয় না, আমাদেরকে প্রত্যেকটা সম্পর্কে, প্রত্যেকটা কাজে, জীবনের প্রত্যেকটা স্টেপে কিন্তু আমাদেরকে আসলে ওই মেইনটেনেন্সটা করতে হয়। এই যে রুমা বলল প্রত্যেকটা সম্পর্কে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা স্টেপে, সেই জায়গাটায় আপনি কিভাবে কাজ করছেন এবং এই পর্যন্ত আসলেন? কারণ আমরা তো কোনো কিছু বাদ দিয়ে কিছু করতে পারি না। না, অবশ্যই আমাদের মেয়েদের যেটা হয় একদম সংসার, সন্তান সব কিছু দেখে তারপরে আমরা আমাদের নিজের জন্য কিছু সময় বের করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে সম্পর্কের কথা, যেটা যে আমার পাশের মানুষগুলো আমার কাজের জন্য আসলে এত বেশি হেল্পফুল ছিল, যার জন্য হয়তো আমি ঘুরে দাঁড়াতে পেরেছি। হয়তো বা ওরা যদি এত হেল্পফুল না থাকতো তাহলে হয়তো আমি পারতাম না। আপনার ইচ্ছাও ছিল, হ্যাঁ আমার ইচ্ছাটা, পরিশ্রমও ছিল, অবশ্যই অবশ্যই পর্যন্ত আসতে পারা যায় অবশ্যই। কিন্তু আমাদের দেশে যেটা হয় সাধারণত, এখন আমরা আমি একটা লাইন যোগ করি, আমরা আসলে নিজেকে অনেক সময় এসব বলে ছোট করে, ছোট না, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, কিন্তু নিজেকেও বলবেন যে হ্যাঁ আমি পারি, আমি জানি। তা তো অবশ্যই, তা তো অবশ্যই, আজকে আপনি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায় এসেছেন, তা তো অবশ্যই। কিন্তু দেখা যায় না আমাদের দেশে যেটা হয় যে অনেক নারী কিন্তু অনেক মেধা নিয়ে আসে, কিন্তু দেখা যায় যে আশেপাশের মানুষগুলোর কোনো সাহায্য ছাড়া দেখা যাচ্ছে যে সে মানে এগিয়ে যেতে পারছে না। তো আমার ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো আমি খুব একটা ফেস করি নাই। তবে যেটা হয়েছে কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক বাধাগ্রস্ত হয়েছি। আর সত্যি আসলে এই কাজ করতে এসে কিন্তু ভালো, হ্যাঁ বাধা পেলেই কিন্তু শেখা যায়, অনেক কিছু শেখা যায়। যখনই বাধা আসে আমি দেখেছি যে আমি অনেক, মানে আমার বয়সটা মনে হয় বেড়ে যায়, আমার মানে অভিজ্ঞতা বেড়ে যায় যে আমি এটা শিখলাম, আসলে এই বাধাটা পেরিয়ে আসলাম। তো এই জিনিসগুলো দেখা যায় যে আমার পথটাও আসলে অত সহজ ছিল না যে আমি নতুন নতুন জিনিস নিজে থেকে তৈরি করি। তো যখন হ্যাঁ যখন মাথা থেকে এটা আসে, যখন তৈরি করি, হ্যাঁ যে এটা ভালো হবে কিনা, সবসময় একটা টেনশন, এটা এই জায়গাটাই কিন্তু আমি একা, সবাই আছে আমার সাথে কিন্তু হ্যাঁ সেটা বোঝা। আর এখন অনলাইন হওয়াতে যেটা হয়েছে, আমাদের বুটিক্সটা কেন জানি আমরা পিছিয়ে যাচ্ছি। বিভিন্ন দেশের প্রোডাক্ট কেন মনে হচ্ছে মানুষ যেন ওই যে বিদেশি পণ্য তে খুব বেশি আগ্রহী হয়ে পড়ছে, কিন্তু আমরা যে হ্যাঁ আমার নিজের তৈরি করা। তো আমি তো ফিউশন নিয়ে কাজ করি, তো আমার দেখা যায় যে জামদানির সাথে মসলিন পুরা ওইটাকে দুইটা অ্যাডজাস্ট করে তারপর একটা ফিউশন করে আমি শাড়িটা তৈরি করি। তো এই যে আমি একটা মেধা দিয়ে একটা শাড়ি তৈরি করলাম, সেখানে দেখা যায় যে বিদেশি একটা শাড়ি এসে হয়তো আমাদের জায়গাটা নিয়ে ফেলে। তো হাতের কাজ, এখানে তো মেশিনের কিছু না। হ্যাঁ আর আমার মেধার এখানে আমার এই শাড়িটা আর কোথাও থাকবে না, এটা শুধু মান হাতেই পাওয়া যাবে। তো এরকমই আমি দেখা যায় যে দুটো একটা ডিজাইন হয়তো অনেকগুলো করে কপি করি, খুব বেশি কপিও করি না। সেক্ষেত্রে আমার প্রোডাক্টগুলো দেখা যায় যে খুবই ইউনিক হয়। হ্যাঁ এরকম। এই গল্পগুলোতে আমরা আবার ফিরে আসছি, ছোট্ট একটা বিরতিতে যাই, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি, আমাদের আরো আড্ডা হবে, গল্প হবে। নিজের জন্য ঘুরে দাঁড়ানো, আসলে নিজের জন্য ঘুরে দাঁড়াতে গিয়েও আমরা একাই ঘুরে দাঁড়াই না, আমাদের পেছনে একটা পরিবার থাকে, বা যে কাজটি নিয়ে আমরা ঘুরে দাঁড়াই সেই অনেকগুলো মানুষ থাকে আমাদের পেছনে, যার জন্য পেছনে আর তাকানো যায় না, সামনের দিকেই আগাতে হয়। সেটা নিয়ে গল্প হচ্ছিল। রুমা, এই যে মিডিয়াতে কাজ করা নিয়ে যেমন যোগ্যতার কিন্তু ব্যাপার আছে, বিশেষ করে শিক্ষাগত যোগ্যতার কিন্তু একটা বিষয় আছে অবশ্যই। এটা তুমি এটা নিয়ে কি বলো? তোমার তো দীর্ঘ পথ, অনেক অভিজ্ঞতা। একটা হচ্ছে যে আমি যখন আসলে কাজ শুরু করি সেই সময়টায়
অত শেখার জায়গা ছিল না, বা আমরা আসলে গুরুমুখী বিদ্যার মতো করে আসলে একজনের কাছ থেকে শিখেছি, বা অনেকটা ওই যে ধাক্কা দিয়ে সাঁতার শেখার মতো আর কি, ফেলে দিল পুকুরে এবার সাঁতার শেখো, তো ওই রকম। কিন্তু এখন আমি বলবো যে আমি কিন্তু আমার ক্যারিয়ারে যেটা হয়েছে যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করেছি। সো এখন দেখা যায় যে এই বিষয়ে পড়াশোনা করার জন্য কিন্তু একাডেমিক কোর্স আছে, চাইলে যে কোনো ছেলে মেয়ে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না, ব্যাংকের অফিসার হওয়া না, সে চাইলে এই বিষয়ে পড়াশোনা করতে পারে, পড়াশোনা করে নিজেকে সে তৈরি করে তারপর সে কাজটা করতে পারে। তো এই জায়গা থেকে আমি বলবো যে এত স্কোপ আছে। এবং ধরো হচ্ছে যে এখন কিন্তু গুগলের যুগ, এখন আমাদের প্রচুর বাইরের সাথে সম্পর্ক হচ্ছে, আমরা চাইলেই কিন্তু একটা দেশের বাইরে কোর্স করতে পারছি, সেটা অনলাইন হোক অফলাইন হোক, আমরা কিন্তু শেখার জন্য অনেক বড় একটা জায়গায় চলে আসছি, অনেক জানালা আছে। হ্যাঁ, এখন এত জানালা থেকে আমাকে আসলে চয়েস করে নিতে হবে যে আমি আসলে এই জানালার জায়গায় আমি একটু তোমাকে ইন্টারাপ্ট করি, যে সাংবাদিকতার ব্যাপারে একটু বলছি, যে যেহেতু তোমাদের মিডিয়াতে তো এরকম ইন্টারভিউ নিচ্ছ, আর্টিস্ট সম্পর্কে তোমরা জানাচ্ছ, বলছো, গল্প হচ্ছে, একটা মোবাইল নিয়েও একটা অনেকে অনেক কিছু করে ফেলছে। যেমন আগে ছিল হাওয়া থেকে পাওয়া, একজন মোবাইল দিয়ে একটা ইন্টারভিউ নিল, ভুল একটা তথ্য বা একদম কি বলে ব্যাঙের ছাতার মতো। এই যে সাংবাদিকতা, তুমি যে সাবজেক্টে পড়াশোনা করেছো, মুখের কথা না। এখন আপু এই তাদের ব্যাকগ্রাউন্ডটা কি? আচ্ছা, এখন হচ্ছে কি যে ধরো আজকে থেকে যদি আমি 10-20 বছর 50 বছর আগেরও কথা বলি, সেই সময়ও কিন্তু একটা খারাপ জিনিস প্রডিউস হতো, ছিল, সেটা আমরা ফেস করেছি, সেটা সবাই ফেস করবে, এখনো আছে। কিন্তু এখন হচ্ছে যে প্ল্যাটফর্মটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখন ফেসবুক বা আমাদের সোশ্যাল যতগুলো হ্যান্ডেল আছে সবকিছুতেই আসলে অনেক বেশি আমরা দেখতে পাই, যার জন্য আমরা এখন মনে করি যে অনেক খারাপ জিনিস হচ্ছে, ভালো বোধহয় হচ্ছে না। কিন্তু ইন্টারেস্টিংলি বিষয় হচ্ছে যে ফেসবুক কিন্তু অ্যালগরিদমে তুমি যা দেখো তাই সে তোমাকে দেখায়, তো বারবার যখন দেখাবে, সেই ক্ষেত্রে তোমার চয়েস যদি ভালো কন্টেন্ট না হয় তাহলে তুমি সেটা দেখবে, এটা তোমাকে ফিট করবে। এখন চয়েস তো তোমার হতে হবে যে আমি আসলে কি দেখবো, আমি আসলে কি শিখবো। তো এই শেখা দেখার বিষয়টাকে আমি বলবো যে এটা আমার নিজের পারিবারিক এবং হচ্ছে এথিক্সের বিষয় আছে। এখন আমার পরিবার আমাকে যে এথিক্স দিয়ে বড় করেছে, বা আমার পারিপার্শ্বিকতা, আমার ইউনিভার্সিটি, আমার কাজের জায়গা, সেখানেও কিন্তু আমরা এক ধরনের একটা এথিক্স মেনটেন করি এবং একটা ডেকোরাম আছে, যে সেখানে আমি আসলে কি করতে পারি আর কি করতে পারি না, কেমন করে আমি কথা বলে একজন মানুষকে সম্মান দিতে পারি, এবং আমি কি ধরনের ফিল্ম দেখবো, গান শুনবো, সেইটা আসলে সব চয়েসের বিষয়। এখন আমার চয়েস খারাপ হলে তো আর কারো কিছু করার থাকে না। কিন্তু আরেকটা বিষয় আমি বলবো যে ভাইরাল বলি এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডি ওয়ার্ড, যেটা যে ভাইরাল হচ্ছে এবং ভিউজ হচ্ছে, ডেফিনেটলি ভিউজ এন্ড ভাইরালস এর বিষয় তো আমরা মানে মেনে নিতে হচ্ছে। কিন্তু এর ভেতরেও যখন অ্যালগরিদমে তোমাকে আসলে ভালো কন্টেন্ট দিচ্ছে, সেখানেও তো ভালো কন্টেন্ট অনেক হেভি মানে রিচ আছে, ভিউ আছে, তো সেটা আসলে একটা চয়েসের বিষয়। আরেকটা যেটা হচ্ছে আপু একটু আগে বলছিলেন এবং কথা প্রসঙ্গে সবাই বলছিল, সেটা হচ্ছে যে হেরে যাওয়ার গল্প বা একজন মানুষ প্রত্যাখ্যান করলো। তো আমার কাছে না মনে হয় কি জানো, যে দুটো বিষয় আমার কাছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে তুমি ধরো আমি একটা কাজ করলাম, তুমি আমাকে বললে যে রুমা এটা খুব ভালো হয়েছে, ডেফিনেটলি একটা পজিটিভ এনার্জি আমাকে দিবে, আমার অনেক ভালো লাগবে। কিন্তু যখন আমি প্রত্যাখ্যাত হই, ওইটাকে যে আমি কি দারুণভাবে নার্চার করি, যে আমার কাছে মনে হয় যে খারাপ লাগে, ডেফিনেটলি খারাপ লাগে, যে আমাকে সেখান থেকে আমরা কেউ আলাদা না, কম বেশি আমাদের যেহেতু মানবিক অনুভূতির জায়গাগুলো আছে একই রকম, খারাপ মানে বিষয় দেখলে আমি খারাপ ফিল করব, আমার কান্না পাবে, আমার কষ্ট লাগবে। কিন্তু আমি না ওইখানে না এটা ভাবার চেষ্টা করি যে তাহলে নিশ্চয়ই ওইখানে আমার কোনো একটা ঘাটতি ছিল, অথবা আমি এই জিনিসটা জানি না, অথবা আমাকে ওটা অ্যাচিভ করতে হবে। সো ওই কারণে আমার কাছে সব প্রত্যাখ্যানের গল্পগুলো খুব ইন্টারেস্টিং মনে হয়। এই যে রুমা বলল প্রত্যাখ্যানের কথা, আমি জানি না, আমাকে অ্যাচিভ করতে হবে, আপনার যে কাজটা সেটার সাথে কিন্তু এই ব্যাপারগুলো ভীষণ জড়িত। একদম, কাস্টমার থেকে শুরু করে কারখানার লেবার থেকে শুরু করে সমস্ত জায়গাটা একটু শুনতে চাই। আপনার প্রোডাক্টগুলো কোথায় সেল হচ্ছে, এত কিছু যে আপনার বললেন যে দেশীয় কাপড়গুলো সেল করা কষ্ট, তারপর আপনি টিকে আছেন, এইগুলো একটু জানতে পারলে ভালো হয়।
ধন্যবাদ। আসলে আমার ইচ্ছাটা ওই যে সেই কথাটাই আপনার কথায়, যে আসলে ইচ্ছা শক্তিটা এত বেশি যে অনেক জায়গায় আমিও আসলে প্রত্যাখ্যাত হই। যে অনেকেই আছে আমার শাড়িটা দেখে হয়তো বলে যে, হয়তো একটা প্রাইস সেট হলো, তখন হয়তো বলবে যে অমুক বড় বুটিক্সে তো এটার দাম এত হয় না, কিন্তু আমি কিন্তু একটা ডিফারেন্ট জিনিস দিচ্ছি, আমারটা কিন্তু ওখানে নাই। তারপরেও কিন্তু মানুষ ওই যে কম্পারিজনের জায়গায় চলে যায়। যেহেতু আমি ঘরে থেকে আপনি সেটাকে কিভাবে নেন? আমি ওই যে আপুর কথাটা ঠিক আছে, আমি প্রথমে কিন্তু খুব মন খারাপ করে ফেলি, খুব কষ্ট পাই, কিন্তু আমার কয়েকদিন সময় লাগে, আমি খুব ডিমোলাইজড হয়ে যাই যে আমি পারছি না, আমার একটু সময় লাগে। আপু হয়তো হ্যাঁ, আমি পারি না, আমার দেখা যায় যে আমি খুবই ডিমোলাইজড হয়ে যায়, যে আমি এটা হলো, এটা বললো, মেনেই নিলেন। হ্যাঁ, প্রথম মেনেই নিলেন। অনেকটা তাই, হ্যাঁ অনেকটা তাই। না আসলে হয় কি যে এটা আসলে এখন যে সময়টা আসছে, আমি বলবো যে কোভিডের পরবর্তী সময়ে আমাদের কিন্তু একটা বড় চেঞ্জ আসছে। যদি তুমি একটু ভালো করে তাকাও, দেখো যে আমার মা বা বাড়ির সবচেয়ে সিনিয়র সিটিজেন, ধরো আমার মা বাবারা যারা আছেন, তারা কিন্তু কোভিডের পরে দারুণভাবে টেকনোলজিতে শিক্ষিত হয়ে উঠেছে। একদম সবাই এখন হোয়াটসঅ্যাপ চালাতে জানে, ফেসবুক চালাতে জানে। আমি তো কোভিডেই শিখেছি। হ্যাঁ সেটাই তো। এই কোভিড আমাদেরকে, মানে আমি সবসময় বলি যে কোভিড কিন্তু আমার কাছে একটা ব্লেসিংস এর মতো, ইন এ সেন্স। কারো মৃত্যু তো কাম্য না, সেটা না, বাট ব্লেসিংস এই যারা তৈরি হয়েছে, তুমি তাদের ব্যাপারেই বলছো। আমি যারা তৈরি হয়েছে এই কোভিডের সময়, কিন্তু আমি টেকনোলজির সাথে অনেক বেশি অভ্যস্ত হয়েছি। আমার পরিবারের, আমার মা বাবা সবাই, ফার্স্ট টাইম শিখলাম কোভিড। তো এখন যেটা হচ্ছে কি, এগুলো তো এক ধরনের নিজস্ব শিক্ষা আছে। এই শেখার পাশাপাশি কিন্তু দেখো আরেকটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে যে যেমন আপুর কথা বলছো যে উনি একটা অনলাইন বেসড প্রোগ্রাম করছেন, মানে একটা বুটিক আছে ওনার। তো আমাদের কিন্তু এখন দেশে অনেক মেয়েরাই তোমার বুটিক্স চালাচ্ছে, খাবারের বিজনেস করছে, মেকআপের বিজনেস করছে, জুয়েলারি করছে। কোভিডেই কিন্তু এটা অনেক বেড়েছে। কোভিডে আরেকটা জিনিস কিন্তু এসছে, সেটা হচ্ছে যে কয়েকটা প্রফেশন তৈরি হয়ে গেছে। একটা এন্টারপ্রেনার তৈরি হয়েছে, একটা কিন্তু ফুড ব্লগার বা এই ধরনের একটা পাশাপাশি কিন্তু ইনফ্লুয়েন্সার বলে একটা প্রফেশন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এর আগে ছিল না। সো কোভিডের ব্লেসিংস কিন্তু হচ্ছে এগুলো। এখন এই জায়গায় হচ্ছে যে, এখন এই জায়গাটায় হচ্ছে কি যে তৈরি তো হবেই, যেহেতু হচ্ছে যে এখন সবার হাতেই কিন্তু একটা করে ফোন আছে, মানে আমি একটা চ্যানেলের মালিক, তাই না? এখন এই যে আমি চ্যানেলের মালিক হচ্ছি, এখন আমি আমার এভরিডে কোন অংশটুকু আমি আসলে আমার অডিয়েন্সকে দেখাবো, এটা হচ্ছে আমার সেন্সরশিপ এবং হচ্ছে আমার চয়েস। এটা যেমন আছে, হ্যাঁ ডেফিনেটলি আমার রুচি। আবার যেটা হচ্ছে যে এই যারা আপুদের মতো যারা আছে, যারা অনলাইন বেস কাজ করেন, ওনাদেরকেও কিন্তু দিন রাত অনেক পরিশ্রম করতে হয়। আমি অনেক সময় দেখি যে রাত 11টা বাজে ওনারা লাইভ করছেন বা বিভিন্ন সময়ে লাইভ করছেন। একটা লাইভ অনুষ্ঠান করা কিন্তু চারটিখানি কথা না, যেরকম লাইভ আমাকে করতে হয় ওইখানে কিন্তু উনি পারফর্মার, কাস্টমারকে সন্তুষ্ট করা, উনি পারফর্মার, উনি ক্যামেরাম্যান, উনি কিন্তু সব, উনি প্রোডিউসার, ওনাকেই কিন্তু প্রোডাক্টটা ডিসপ্লে করতে হচ্ছে, ওনাকে বলতে হচ্ছে, একজন কাস্টমারকে বলতে হচ্ছে। আবার ধরো হচ্ছে আরেকটা খুব কি বলবো, আরেকটা খুব কমন শব্দ আমরা এর মধ্যে শিখে গেছি, সেটা হচ্ছে সোশ্যাল বুলিং, তাই না? একটা মেয়ে যখন একটা কাপড় বা একটা যে কোনো কিছুই যখন অনলাইনে বিক্রি করছে, অথবা একটা অনলাইন সে তার ছবি দিচ্ছে, তখনও কিন্তু তাকে বুলি শিকার হতে হচ্ছে, তাই না? এখন ধরো হচ্ছে এই বুলি শিকার হয়ে আমি চুপ করে যাব, আমার মন খারাপ হবে, আমি আর কাজ করব না, আমি তো ওইভাবে আসলে দেখি না জীবনটাকে। সো আমি যখন ঘর থেকে বের হচ্ছি, মিনস হচ্ছে আমি যে কোনো কাজ করার জন্য আমি ঘরের বাইরে স্টেপ ইন করছি, তখনই কি হচ্ছে যে আমাকে কিন্তু ওই জায়গায় তৈরি হতে হবে, আমার মানসিকতার ওই লেভেলটাকে নিয়ে আসতে হবে, মেন্টাল স্ট্রেংথটা থাকতে হবে। হ্যাঁ, যে আপু বলছিল যে উনি ডিমোরালাইজড হন, খুবই স্বাভাবিক, মানুষ তো হবে। কিন্তু আমি জানি আজকে থেকে হয়তো বছর খানেক পরে উনি বলবে যে ডিমোরালাইজড হবে না, মেন্টাল স্ট্রেংথটা থাকবে। আমি অনেক ডিমোরালাইজড। ফিরে আসছি এই যে আমরা দুজনের গল্প থেকে মানসিক শক্তিটা ফিরে পাচ্ছি। রুমা বলছে, রুমার কাছ থেকে বোধহয় নাসরিন আরো শক্তি ফিরে পাচ্ছে। এই গল্পই আড্ডা আরো হবে। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পরে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। গল্প তো রয়ে গেল, আর নতুন বন্ধুরা যারা জুমে জয়েন করতে চান, আমাদের সাথে আড্ডায় যুক্ত হতে চান, টেলিভিশন স্ক্রিনে জুম আইডিয়ার পাসকোড দেওয়া আছে, আপনারা এটা দেখে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর আমাদের যারা রেগুলার বন্ধুরা, তারা কোথায়?
চলে আসুন, আপনাদের ছাড়া তো আমাদের আড্ডা জমবে না। আচ্ছা নাসরিন, আমরা কিছু কথা ফেলে গেছি, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে, কাস্টমার, আপনার যারা কর্মীরা আছেন, হ্যাঁ, তারপরে বিদেশে আপনার প্রোডাক্ট যাচ্ছে, এগুলোর অনেক বাধা বিপত্তি পেরিয়েও তো আপনি সফল। অবশ্যই, আমি অবশ্যই এটা বলবো যে বাধা বিপত্তি যেমন ছিল তেমন আমি আসলে অনেক দূর এগিয়েও আসছি, যেটা হয়তো আমি 5 বছর আগেও ভাবি নাই। আমার 5 বছর হয়েছে, তার আগে আমি কাজ করেছি, কিন্তু করোনার সময় আর কি আমি এই পেজটা মানহা, যে হ্যাঁ ওই সময় আমার এই মানহার আমি সৃষ্টি হলো। এরপরে থেকে আসলে কখনো ঘুরে দাঁড়িয়েছি প্রতিবারই, কারণ যখন আমি একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছি সেখানে হয়তো এক একজনের আচরণ, এক একটা বাধা বিপত্তি আসছে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমি একা। কারণ আপনার এই একটা শাড়ির পেছনে অনেকের রং, সুতা, তারপর বিডসগুলো, যে কর্মী প্রিন্ট করছে, কাপড় কার কাছ থেকে কেনা, একটা শাড়ির মাঝে কিন্তু অনেকগুলো স্টেপ আছে। হ্যাঁ, অনেকগুলো স্টেপ পার হয়ে একটা শাড়ি যখন আসে, এই স্টেপ বাই স্টেপ কিন্তু প্রতিটা জায়গায় আমার প্রতি সময় কখনো ভালো অভিজ্ঞতা হচ্ছে, কখনো একটা খারাপ অভিজ্ঞতাও হচ্ছে। তো সত্যি খারাপ অভিজ্ঞতা হলে যদি আমি আসলেই মন খারাপ হয়, কিন্তু একেবারে যে আমি না একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে নাসরিন আপু, আমরা অনেকক্ষণ ধরে আসলে অনেক মন খারাপের কথা বলছি বা আমরা পারি না এটা বলছি, একটা সফলতার গল্প করি আমরা, যে আপনি যখন আসলে প্রথম আপনার কাছে কোন দিনটা বা কোন ইস্যুটাতে মনে হচ্ছে যে এরকম একটা ফিডব্যাক বা এরকম একটা সফলতা, সেটাকে আপনি কি বলবেন, মানে ওই গল্পটা বলেন আমাদেরকে। আচ্ছা, আমি প্রথম গল্পটাই বেশি আছে মনে হয়। আসলে এতক্ষণ আমরা অনেক দুঃখের গল্প করছি, আসলে সফলতার গল্প করি। আসলে অনেক ধন্যবাদ আপু। আসলে আমার ওই দিনটা আমার কাছে অনেক ভালো লাগা কাজ করছে, যে আমার ভাইয়া তো আর্মিতে আছে, তো ওইখানে ভাবির মাধ্যম দিয়ে আমি অনেকগুলো শাড়ি ওখানে একবার পাঠালাম ওদের ওখানে একটা প্রোগ্রামের জন্য। তো এরপরে ওই প্রোগ্রামটাতে যখন আমাদের দেশের রাষ্ট্রপতি প্রোগ্রামে আসছিলেন এবং প্রত্যেকের গায়ে আমার শাড়িটা ছিল, তো এটা আমার একটা ভালো লাগা ছিল, যে একটা অনেক বড় প্রোগ্রাম, যেই প্রোগ্রামে প্রায় 25টা শাড়ি তো আমার দেওয়া ছিল এবং সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছিল পরবর্তীতে। তো সেটা ছিল, যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে যেমন উনি একটা খুব দারুণ গল্প বললেন না, যে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে 25টা শাড়ি, তার কাপড় সবাই পরে আছে, এটা একটা দারুণ প্রাউড মোমেন্ট। আমি আজকে আপনাকে আমি যেটা বলবো, যে বা আমার যদি কেউ এই অনুষ্ঠান দেখে থাকেন, যারা দেখে থাকছেন তাদের সবাইকেই বলবো যে আমরা আমাদের জীবনের সব ব্যর্থতা, প্রত্যাখ্যান, না পাওয়া, হেরে যাওয়া, এই গল্পগুলোকে না আমরা একটা খুব সুন্দর সিন্ধুকে রেখে দেব, একদম ওটা খুলবো, ডেফিনেটলি আমি খুলবো, সেটা আমি একা খুলবো, আমি দেখবো, সেখানে আমি দেখে আমি এক ধরনের স্মৃতিকাতর হব, আমি ওখান থেকে স্ট্রেংথ নিব। কিন্তু আমরা আসলে যেটা করতে চাই, মানে আমি যেটা সবসময় বলি, যে আমি সবসময় আমার সামনের যে মানুষটি আছে তার ভালো থাকার, ভালো লাগার কারণ হতে চাই। সো আমি এমন কিছু করতে চাই যে কাজটা দিয়ে মানুষ আসলে ফিল করে যে আমার সাথে যে সময়টুকু থাকবেন, সেই সময়টুকুর পরে যেন সে ভাবেন যে আমাকে কিছু করতে হবে। কথা হচ্ছে তুমি আনন্দে থাকো, আনন্দ নেয়ার দরকার নেই, আনন্দে থাকলেই তোমার কাছ থেকে ভালো কিছু আসবে, সামনের মানুষটা আনন্দেই থাকবে। হ্যাঁ, এবং পাশাপাশি আমি আনন্দ দেওয়ার চেষ্টাও করি। আমি সেটাই বলছি যে আমি যেন কখনোই তোমার মন খারাপের কারণ না হই, আমি যেন তোমার ভালো লাগার এবং জীবনকে আরো দারুণভাবে ভালোবাসার কারণ হতে পারি। তুমি যেন আসলে গিয়ে বলতে পারো যে, বা একটা সময় একটা কিছু করার সময় যেন মনে হয় আচ্ছা এটা তো রুমা বলেছিল, আচ্ছা এরকম করে করা যায়। তো এইটা হচ্ছে রুমা পজিটিভ ভাইব, এটা সবাই দিতে জানে না। হ্যাঁ, এটাই হচ্ছে কিন্তু আসল পজিটিভ ভাইব। মানে যেটা হয় যে একটা কিছু সমস্যা থাকবে, এটা ছাড়া আমরা কেউ না, কিন্তু তুমি যখন কাউকে বলছো তখন সে তোমাকে সমস্যা থেকে বের হয়ে আসার চেয়ে অনেকেই তখন বলে এর আরো অনেক সমস্যাটা সেখানে আরো তৈরি হয়। এখন ধরো হচ্ছে যে আমার কাছে আমার সমস্যা তো মনে হয় যে এক পৃথিবীর পাহাড় সমান, আমার কাছে সেটা 2 মিনিটের গল্প হতে পারে, তোমার কাছে মনে হতে পারে যে আরে এমন কি রুমা, এটা কি এত বাড়াবাড়ি বলছে। আবার ওনার কাছে মনে হবে আমার গল্পই তো সবচেয়ে কষ্টের গল্প। কিন্তু আমরা যখন আসলে অনেক বেশি পরিমাণে আমাদের নারীদের সফলতার গল্পগুলো বলবো এবং আমাদের সাফল্যের গল্প, অ্যাচিভমেন্টের গল্প বলবো, আমরা আসলে কি করে ওই সময়টাকে বদলে দিয়ে একটা সুন্দর সময় তৈরি করলাম, সেই গল্পটা যখন বলতে পারবো তখন হবে কি
আরো অনেক মানুষ স্বপ্ন দেখতে পারবে। হ্যাঁ, ইনফ্যাক্ট ধরো হচ্ছে উনি তো আসলে প্রতিদিন একটা কাপড়ের ভেতর দিয়ে একটা স্বপ্ন বুনেন, সেই স্বপ্নটা হচ্ছে যে উনি বিক্রি করেন, একজন কেউ এটা কেনেন, সে আবার যখন পরে সেও কিন্তু একটা স্বপ্ন দেখে যে আমাকে অনেক সুন্দর লাগবে, আমি একটা ইভেন্টে যাব, সেখানে যেন আমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে, আরো কয়েকটা মানুষ বলবে আরে তোমাকে দারুণ লাগছে দেখতে। এই যে স্বপ্নগুলো ছড়িয়ে যায়, স্বপ্নগুলো ট্রান্সফর্ম করে, তাই না? তেমনি ভাবে ধরো অ্যাজ এ প্রোডিউসার আমি যখন কাজ করি তখন কি হয়, আমিও তো একজন মানুষের সফলতার গল্পটাই তুলে ধরি, একদম যেন হচ্ছে আরো 10টা মানুষ 20টা মানুষ যেন তার অজানা কথাগুলো জানুক, শিখে, এবং হচ্ছে সেজন্য কোনো একটা কিছুতে ক্লিক হয়, কিছুতে সে মুভড হয়, এই জন্য তো করি। তো আমরা যেমন ধরো হচ্ছে যে টেলিভিশনে আমরা মানে নাটক, সিনেমা, গান, অভিনয়, কবি, খেলোয়াড়, মানে মঞ্চের সব ধরনের মানুষ আমাদের অনুষ্ঠানে আসে। সো আমি যে কারণে বলছিলাম যে আমার জীবনটা অনেক রঙিন, অনেক রঙিন এই কারণে যে আমি প্রতিটা দিন আমি এত ডিফারেন্ট মানুষের সাথে আমার দেখা হয় এবং প্রত্যেকেই সফল। তো তেমনি ভাবে যেমন কোভিডের সময়ে আমরা দেখছিলাম যে মানে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যারা হচ্ছে যে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, তারা খাবার হোক, জুয়েলারি হোক বা এরকম যেমন জিনিসপত্র বিক্রি করছেন, বুটিক্সে বিক্রি করছেন, এটার সংখ্যা কিন্তু আসলে আর কম না। এখন যেটা হচ্ছে যে ক্রেতার চাইতে কিন্তু বিক্রেতার সংখ্যা বেশি। এখন যেমন ভাবে হচ্ছে যে আগে কাপড় 1টা 2টা 5টা 20টা দোকানে আমরা যেতাম, এখন প্রত্যেকেই কাপড় বিক্রি করেন, প্রত্যেকেই জুয়েলারি বিক্রি করেন। এটা ডেফিনেটলি গুড সাইন, আমি খারাপ বলছি না, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে যে যখন তুমি অনেকেই একই কাজ করে তখন ওখানে আসলে এক ধরনের নিজস্বতা তৈরি করাটা খুব কঠিন। তখন যে এন্টারপ্রেনার হবে তাকে কিন্তু আসলে আরেকজনের কাছ থেকেই কপি করে নিতে হচ্ছে, বা সে হয়তো অত এফোর্ট দিচ্ছে না, কোয়ালিটি মেনটেন করছে না, কপি হচ্ছে। তো তাহলে কি হচ্ছে যে আগে ছিল অনেক ক্রেতা, এখন অনেক বিক্রেতা। এই যে আগে ছিল অনেক ক্রেতা অনেক বিক্রেতা, এখন বিক্রেতার সংখ্যা বেড়ে গেছে, ক্রেতার সংখ্যা কমে গেছে, এবং এই যে কপি পেস্ট হচ্ছে, কোয়ালিটি মেনটেন হচ্ছে না, সেই জায়গাটা থেকে আপনি না, আমি আসলে এই জায়গাটাতে আমি আসলেই নাই, কারণ আমার জিনিসটা হ্যাঁ ফেস করছি, মানে হ্যাঁ আমার যেটা হচ্ছে যে হ্যাঁ আমি অবশ্যই ফেস করছি, কিন্তু কোয়ালিটি হয়তো এটা না। হ্যাঁ আমার যেটা হচ্ছে যে আমি কাপড় যখনই তৈরি করি, আসলে আমি যখন শাড়িটা তৈরি করি, আপুর কথা মানে যেটা বলে যে আমি আসলেই স্বপ্ন বুনি, কারণ আমি শাড়িটা না যখন তৈরি করি তখন আমি ভাবি না যে এটার প্রাইসটা কি হবে, কারণ আমি এটার মধ্যে এটা দিব, ওই কাতানটা দিব, ওই মসলিনটা দিব, দিয়ে একটা শাড়ি তৈরি করব, এবং সেটার কোয়ালিটি বেস্ট হইতে হবে, যাতে কোয়ালিটি নিয়ে আমার সাথে কেউ আমি কোয়ালিটির জায়গা থেকে কোনো কম্প্রোমাইজ করি না। তো সেসব ক্ষেত্রে কিন্তু আমি আসলে খুব কনফিডেন্ট, আর আমার কাছে মনে হয় কি যে মান হয় একটু ডিফারেন্ট, কারণ আমি যে প্রোডাক্টটা সেল করি এটা সব পেজে নাই বা সবার কাছে নাই, এটা শুধু মানহাতেই আছে। এই গল্প আরও শুনবো, আড্ডা হবে, আমাদের এই জুমের বন্ধুরা চলে এসেছে, এবং এখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে সফল সেই নারীরা এখানে যুক্ত হন এরকম জুমে, এবং কিছু মুখ আছে, সুন্দর মিষ্টি মুখ, যাদেরকে এখন আমারও প্রতিদিন না দেখলে ভালো লাগে না, মানে আমি যখনই এসে তাদের না দেখলে ভালো লাগে না। আমি প্রথমেই নাহিদা নেলি আপা আপনার সাথে কথা বলছি। নাহিদা নেলি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন আজকের বিষয়টা নিয়ে, এতক্ষণ আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে আসলেন। জানি রোজার সময় একটু কষ্ট হয়। আমাদের আসলে মেয়েদের বিশেষ করে ঘুরে দাঁড়ানোটা আসলে অনেক কঠিন, অনেক বাধা প্রতিবন্ধকতা আসে, তারপরে আমাদের ঘুরে দাঁড়াতে হয়, কারণ নিজের জন্যই নিজেকে আসলে ঘুরে দাঁড়াতে হবে। এমন সময় দেখা যাবে যে কেউ হয়তো আমাদের পাশে থাকবে না, তখন হয়তো যদি আমরা নিজেদের জন্য নিজেরা কিছু না করি তাহলে কিন্তু আমরা নিজেরাই অসহায় হয়ে যাব। তো সেই কারণে কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হয় কোনো ভাবে, সেটা বড় বড় কাজ হোক বা ছোট কাজই হোক। তো সেটা ঘুরে দাঁড়াতে পারলে হয়তো আমার আশেপাশে যারা আমার নিন্দুকরা আছে বা আশেপাশে যারা আমার ভালো চায় না, এরা হয়তো আমার আর সাহস পাবে না সেটা করার, যে আমি ঘুরে দাঁড়াতে পারলেই হয়তো আমার পাশে আর যে আমার খারাপ যারা করতে চাই এরা কখনো আর করবে না। একদম একদম, অনেক ধন্যবাদ সুরমা আপা। আজকে একটু আপনার অনেকদিন আপনার গান শুনি না, আজকে একটু এই রিলেটেড যদি কোনো গান হয়তো ভালো, নইলে আপনার মনের মতো একটা গান করেন, কয়েকটা লাইন।
খুব ভালো গান গায়। আচ্ছা, আমি একটা ইসলামিক গান গাই এখন, তাহলে অবশ্যই। প্রিপারেশন নাই। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমুর রহমান, ইয়া কারিমুর মেহেরবান, ইয়া রাহিমুর রহমান, ইয়া কারিমুর মেহেরবান। অনেক 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 ধন্যবাদ। একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে আসবো আবার আপনাদের কাছেও, স্টুডিওর বন্ধুদের কাছেও। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, শীঘ্রই ফিরে আসছি। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। আড্ডা তো শেষ হবে না, তবে শেষ তো করতেই হবে। নাসরিন, আপনার কথা বলছিলেন প্রোডাক্ট নিয়ে, তখন রুমা তুমি বলছিলে। হ্যাঁ, এই জায়গাটা একটা অ্যাড করতে চাই। আমি যেমন বলছিলাম যে এখন ক্রেতার চাইতে বিক্রেতার সংখ্যা বেশি, সেটা যেমন সত্যি, তেমনি ভাবে কিন্তু যদি আমাদের প্রফেশনের দিকে তাকাই, সেখানেও কিন্তু দর্শকের চাইতে পারফর্মারের সংখ্যা বেশি। কারণ এখন সবাই রিলস তৈরি করছে, ব্লগ তৈরি করছে, এখন অনেক কিছু আছে, এবং সবার নিজের একটা করে চ্যানেল আছে, আর ওনাদের অনেকেরই একটা করে পেজ আছে যেটাতে সে বিজনেস করছে। ভালো, কিন্তু আমি না বলবো কি যে যেমন এখানে যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আমি নারী বলে আমি এটা পারছি না, বা আমাকে এটা দেয়া হচ্ছে না, বা আমি সুযোগ পেলে হয়তো আমি অনেক ভালো করতাম, এই ধরনের ওয়ার্ডগুলো আমরা অনেক বেশি শুনতে পাই। মানে যেটা হচ্ছে যে এরা তো শিখে আসছে, চর্চা করে আসছে, আর কিছু না করেই একটা কিছু করে ফেলছে। তখন যারা শিখে আসছে বা আমরা যারা অভিনয় করি, আবৃত্তি করি, বা তুমি যে সেক্টরটা আছো, একদিনে তো তৈরি হও নাই, মুশকিলটা তো এই জায়গাটাই। না, আমি ওইটাই বলছি যে এরকম তৈরি হওয়া মানুষের পাশাপাশি কিন্তু একদম তৈরি না হওয়া মানুষগুলো হাঁটবে, কিন্তু তুমি আসলে সেই মানুষটা হও যে তৈরি হওয়া মানুষটা অনেক দূর হেঁটে তোমার সে লক্ষ্যে পৌঁছানো মানুষটা হও। আর যে কিছু না জেনে তৈরি মানে তৈরি না হয়ে যে তোমার সাথে হাঁটছে বা দৌড়াচ্ছে, সে কিন্তু অটো চলে যাবে, থাকবে না, ঝরে যাবে। তো এই জন্য আমি বলছি কি যে আমরা আসলে নারী বিষয়ে কথা বলতে গেলে সবসময় অনেক কষ্টের কথা বলি, অনেক অসফলতার কথা বলি, অনেক ব্যর্থতার কথা বলি। আমার কাছে মনে হয় না আমরা আসলে অনেক বেশি আমাদের সাফল্যকে যদি গ্লোরিফাই করি, আমরা যদি বলি, তাহলে সেটা অনেক বেশি অন্যের জন্য ভালো হবে, আমার জন্য। পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, দেখো এখানে আমরা যারা বসে আছি, আমরা কিন্তু জীবনের অনেকটা সময় আমরা পার করে আসছি, মানে অনেক নারীরা সাহস করছে না, রুমা সাহস করছে না। হ্যাঁ, কিন্তু এই যে সময়টা পার করে আসছি, শুধু তো আসলে আমার বয়স হয়নি, আমি তো গ্রেসফুলি এইজড হচ্ছি, কিন্তু আমার সাথে কিন্তু এক ধরনের অভিজ্ঞতা তৈরি হচ্ছে। সো এটার ভ্যালু কিন্তু অনেক বেশি। এই অভিজ্ঞতায় কিন্তু আমি বলবো যে আমাদের দুঃখ আছে, কষ্ট আছে, আমি তো যেমন বলি যে হ্যাঁ থাকবে, যেমন আমি বলি যে দেখো আমাদের অনুভূতির মধ্যে সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো কি জানো, যেটা হচ্ছে হাসি তো অবশ্যই আছে, আরেকটা দারুণ আরো দুটো অনুভূতি আছে, যেটা হচ্ছে আমার রাগ আর আমার কান্না। এই দুটো জিনিসকে না আমি কারোর সামনে দেখাতেই চাই না, আমি উচিত না। এবং আমি সবসময় বলি, সবাইকে বলি যে রাগ এত দারুণ, এত প্রেশাস একটা ইমোশন, এই ইমোশন তুমি সবার সাথে দেখিও না, এটা তুমি রেখে দাও নিজের জন্য, অথবা তোমার সেই মানুষটার জন্য, সে তোমার বন্ধু হোক, যে বোন হোক, মা হোক, যে বুঝবে, যে এটা ভ্যালু দিতে পারে, তার জন্য তুমি এটা রেখে দাও। আর যেটা হচ্ছে যে তুমি এমন ভাবে কাজটা করো যে কাজটার জন্য আসলে মানুষ তোমাকে মনে রাখে। কারণ হচ্ছে দেখো আমরা যেহেতু মানুষ হয়ে জন্মেছি, সো এই একটাই জীবন কিন্তু আমার কিন্তু আরেকবার এই পৃথিবীতে আসার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তো যদি নাই থাকে, এবং কার জীবনটা কতটুকু তাও জানি না। হ্যাঁ,
তো প্রতিদিন আমি ধরে নিচ্ছি আগামী কাজগুলো রয়ে যাবে, আগামী দিনটা আমি নাও দেখতে পারি। সো আমি কিন্তু মানে আমি রুমা, আমি কিন্তু একদম বর্তমানে বাঁচি, যে আমি বর্তমানটাইতে ফোকাস করা উচিত, ওইটাই ফিউচার। এখন ফিউচার বলে তো কোনোদিন আগামীকাল তো আসে না আমাদের। দেখো আগামীকাল খুব সুন্দর, কিন্তু আগামীকাল আসে না। যেটা হচ্ছে কি, যে ধরো আজকের এই বর্তমানকে যদি আমি সুন্দর না করি, তাহলে কি হচ্ছে, আমার অতীতটা কিন্তু সুন্দর হচ্ছে না। আর অতীত সুন্দর না হলে, আমি যদি কিছু নতুন না শিখি, না করি, কিছু যদি কারোর জন্য না রেখে যাই সুন্দর বর্তমানে, তা আমার ভবিষ্যৎটা কি হবে? একদম, আমার তো সামনের দিকে আগানোই হবে না। একটু জুমের বন্ধুরা অপেক্ষা করছে। রেবেকা আপা, সময় খুব কম, আমি আর কোনো প্রশ্ন করছি না, আজকের বিষয়টা নিয়ে একটু ছোট্ট করে বলুন। ধন্যবাদ আপু, আজকের বিষয়টা খুব সুন্দর। আমাদের মেয়েদের প্রতিনিয়ত বাধা বিপত্তি থাকবে, অতীতকে কোন রকম মনে না রেখে আমি কি করতে পারি, কে কি বললো, এগুলো যে আলোচনাটা হচ্ছিল একদম, হ্যাঁ সেই এটা এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আর সর্বদিক দিয়ে ভুল ভ্রান্তি মানুষ মাত্রই করে, সে ভুলগুলোকে মনে না রেখে পজিটিভ চিন্তা করে আগালে অনেকটা ঘুরে দাঁড়ানো যায়। একদম একদম ঠিক, অনেক ধন্যবাদ। হাসিনা আপা, ছোট্ট করে। হাসিনা আপা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ। আসলে কি, একটা মানুষ ঘুরে দাঁড়ানোর সময় কিন্তু যে কোনো বিপদ হলে পাশে পাওয়া কঠিন। যদি খুব প্রিয় কিছু মানুষ থাকে, যে না তাকে বিপদ আপদ সবসময় থাকবে, তারা তো থাকেই, তবে ঘুরে দাঁড়ানোর পরে কিন্তু পাশে মানুষের অভাব হয় না। সেজন্য আমি মনে করি যে কোনো উপায় থেকে ঘুরে দাঁড়ানো। হ্যাঁ, অনেক ধন্যবাদ নার্গিস আপা, হাসিনা আপা, অনেক ধন্যবাদ। আরো আড্ডা হবে, গল্প হবে, সময় যেহেতু কম। নার্গিস আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মেয়েকে আসলে ঘুরে দাঁড়াতে হবে উচিত, কিন্তু আমাদের না ঘুরে দাঁড়ালে কিন্তু আমাদের উপায় নাই, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের বলতে গেলে আমাদের দেয়ালও নাই। একদম একদম সত্যি কথা। এখানে আপনারা যারা আছেন সবাই ঘুরে দাঁড়ানো নারী এবং সফল নারী। মমি আপা, ছোট্ট করে। ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর, অনেকক্ষণ ধরে শুনছি আপু, অনেক ভালো লাগছে। আমারও একমত আপু, আমাদের প্রত্যেকটা নারীকে ঘুরে দাঁড়াতে হবে এবং সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। সংগ্রাম মানে জীবন, জীবন মানে সংগ্রাম। একদম একদম, অনেক ধন্যবাদ। নাসরিন আপা, আমাদের 1 মিনিট সময়। শেষে শুধু আমি এইটুকুই বলবো যে আসলে আমি সেটাই বলতে চাচ্ছি যে উদ্যোক্তাদের জন্য আমি একটা কথাই বলবো, যে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর নিজেকে এত ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে তুলে আনতে হবে, তাহলে বোধহয় একটা সফলতা আসবে। একদম একদম। রুমা, আমি তো বলবো জীবন একটাই, দুটো হাত আছে আমার শেখার, তৈরি হওয়ার। একটা হাত থাকবে আসলে প্রত্যাখ্যানকে, যারা আমাকে প্রত্যাখ্যান করছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, আর একটা হাত থাকবে আসলে বন্ধুর হাত ধরার জন্য, যে আমাকে সামনের দিকে তৈরি করবে, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সো দুটো হাত আসলে অকুপাইড থাকার কিছু নাই, একটা ছাড়া থাকবে, একটা বন্ধুর হাতে হাত থাকবে। অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ দুজনকে, অনেক ভালোবাসা। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তাই তো আমাদের হাত দুটো আছে। রুমার কথাই আমরা এই আড্ডা শেষ করছি, যে দুটো হাত দুটো কাজে লাগানো যায়। কেন আমরা প্রত্যাখ্যাত হব আর গুটিয়ে বসে থাকবো? মোটেই না। এই হাত হচ্ছে বন্ধুর হাত, এই হাত হচ্ছে এগিয়ে যাবার হাত। আমরা কেউ আর বসে থাকবো না, পিছিয়ে থাকবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আড্ডায় আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। এই পর্যন্তই।